করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এনএন। আশা করি সবাই প্রস্তুত, প্রত্যেক ছাত্রছাত্রী। এই মুহূর্তে তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমরা কি নিয়ে আসি বা কি তোমাদের সামনে উপস্থাপনা হয়, এটা আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী জানো। আশা করি প্রত্যেকে টিভির সামনে চলে এসেছো আজকের লাইভ অনলাইন ক্লাস ফলো করার জন্য, কারণ তোমরা বিগত কিছুদিন ধরেই এই ধরনের লাইভ অনলাইন ক্লাস ফলো করছো। কারণ বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনের জন্য কিন্তু বর্তমানে প্রতিটা স্কুল কলেজ কিন্তু এই মুহূর্তে বন্ধ। সেই কারণে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি টিভি চ্যানেলগুলিতে এই অনলাইন ক্লাস দেখানোর জন্য। সেই অনুযায়ী তোমরা বিগত কিছুদিন ধরে আমাদের মৃণালিনী এনএনও তোমরা অনলাইন ক্লাস ফলো করছো। তবে আশা করি আজকেও তোমরা প্রত্যেকে অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত। তবে আজ তোমাদের সামনে দশম শ্রেণীর বাংলা নিয়ে সুপরিচিত মুখ একজন স্যার আগেও আলোচনা করেছে এবং আজকেও তোমাদের সামনে আলোচনা করবে। দশম শ্রেণীর বাংলা নিয়ে শিক্ষক রাজকুমার ঘোষাল। নমস্কার স্যার। আশা করি স্যারের ক্লাস তোমরা বিগত কিছুদিন ধরেই ফলো করছো এবং আজকেও খুব মনোযোগ সহকারে শুনবে। তবে পরবর্তী সময় যখন টিভির স্ক্রিনে নম্বর দেওয়া হবে সেই নম্বরে তোমরা ফোন করতে পারো এবং স্যারের সাথে ডিসকাস করতে পারো। ঠিক আছে স্যার, আর দেরি করা যাবে না, আপনি শুরু করতে পারেন। প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো আছো? আজকে আমি যেহেতু আজ আমার এই অনলাইন ক্লাসের এই পর্বের শেষ ক্লাস, তাই আজকে পুরো সিলেবাসটা একটু আলোচনা করে কিভাবে নম্বর ভালো তোলা যায় সেই বিষয়গুলো আলোচনা করে তারপরে ব্যাকরণের কিছু বাকি রয়ে গেছে সেইগুলো আলোচনা করব। তো প্রথমে আমি যে সিলেবাসটা সম্পর্কে একটুকু ভালো করে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে তুমি ভালোভাবে ফলো করতে পারবে। সিলেবাসটা জানো সবাই, এর আগেও আমি ক্লাসে বলেছি সংক্ষেপে তাড়াতাড়ি করে, আজকে একটু ডিসকাস করে ভালো করে বলার চেষ্টা করছি। প্রথমে সিলেবাসটাকে দেখে নাও খুব মনোযোগ দিয়ে। প্রথমে আমি এখানে লিখেছি যে পদ্য এবং গদ্য, পদ্য গদ্য মার্ক ডিস্ট্রিবিউশনে যেভাবে থাকবে, তোমার পদ্য গদ্য যে সিলেবাসগুলি আছে আপাতত, হয়তো পরবর্তী সময় কিছু বাদ যেতে পারে। তো যেগুলো আছে তার মধ্যে আমরা জানি যে দস্যু কবলে, নতুন দা, দেবতামুড়া ডম্বুর ও সিংহের দেশ গদ্য। পদ্যের মধ্যে আছে অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি, পরিচয়, হাট, এখানে আকাশ নীল আর সামান্য প্রার্থনা। গল্পের মধ্যে শুভা আর বেড়া। এই তিনটে পার্ট এর জন্য 1 নম্বরে পদ্য গদ্য থেকে এমসিকিউ থাকবে 1x6, 6 মার্কের, যেখানে তুমি 6 মার্কের 6 মার্কেই তুলতে পারবে। কিভাবে তুলতে পারবে? ভালো করে পদ্য গদ্যগুলি যদি পড়ো তাহলেই এখানটা পেয়ে যাবে। এছাড়াও যে আগের বারের টেস্ট পেপার বা কোশ্চেন পেপারগুলি আছে সেগুলি যদি একটু ফলো করো তাহলে এখান থেকে কমন পাওয়া যায়। এছাড়াও পদ্য গদ্য থেকে 1 বাক্যে আসবে, শুধু পদ্য গদ্যগুলি থেকে 1 বাক্যে আসবে 8টি, সেখানেও 8 মার্ক আছে, 1 মার্ক করে 8 মার্ক। এছাড়া পদ্য গদ্য ও গল্প থেকে একসাথে, গল্প যে দুটো বললাম শুভা ও বেড়া, পদ্যাংশ গদ্যাংশ, তাতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 6টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2টা করে করে, গদ্যের 2টো, পদ্যের 2টো ও ছোট গল্পের 2টো, টোটাল 6টা প্রশ্ন, সবগুলি অথবা থাকবে। এখানে কিন্তু কোনো অথবা থাকবে না, কিন্তু এটাই অথবা থাকবে। মার্ক ডিস্ট্রিবিউশন এই দেখো 1+1+3 কিংবা 1+1+2, 1+4, এভাবে 5 মার্ক করে এক একটা পার্টে থাকবে। 6টি প্রশ্নের আনসার এখানে করতে হবে, 6 × 5, তাহলে এখানে 30 মার্ক টোটাল। 24 আমি কিভাবে ধরেছি, মোটামুটি 80% করে ধরলেও যে যেহেতু মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে তুমি সহজে 1-এ 1 পেতে পারবে। কিরকম টাইপের প্রশ্ন আগের দিন দিয়েছিলাম আমি, যে কার লেখা কোন কবিতার অংশ বা কার লেখা কোন গল্পের অংশ, এতে কে কাকে বলেছে, তাতে 1+1 এটা সহজেই পাওয়া যায়। আর এখানে
1+1+4 করে মোটামুটি একটা পাওয়া যায় সর্বকম হলেও। তো এইভাবে ধরলাম আমি 24 মার্ক এই 6টিতে পাওয়া যায়। এরপরে পাঠ্যভিত্তিক ব্যাকরণ দুটো আছে, তোমরা জানো, একটা সন্ধি আর একটা হচ্ছে সমাস। এই সন্ধি আর বাক্য, এই সন্ধি ও বাক্যের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় করতে হয়, তাতে 5 মার্ক আছে। এখানে 5-এ 5 পাওয়া যায় একটু মনোযোগ দিয়ে করলেই। নেক্সট চলে আসছে এমনি ব্যাকরণের আগে সিলেবাসগুলো দিয়েছিলাম যে কিভাবে এমনি ব্যাকরণ থাকবে। ফার্স্ট সমাস থাকে, দিয়ে উদাহরণ থাকে, প্রত্যয় থাকে, শুদ্ধ বানান থাকে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থাকে, এছাড়াও বাগধারা থাকে। তো সমাস, উদাহরণের ক্ষেত্রে সমাস একটা পার্ট। এই 6টার মধ্যে থাকবে 4টা দেওয়া হয়, তার মধ্যে 3টে করতে হয়, এখানে 15 মার্ক। এছাড়া শোভার ভাব সম্প্রসারণ, শোভার কার্য বিবরণী, যে কোনো একটা আসে পরীক্ষায়, এর থেকে আমরা 6 মার্ক থাকে, তাতে 4 পেতে পারি সহজে একটু ভালো করে করলে। প্রবন্ধ রচনা, তাতে একটা করতে হয় 10 মার্কের, তাতেও 60% মার্ক সহজেই পাওয়া যায়। আর প্রকল্প 20, এই নিয়ে 100 মার্কের আমরা একটা ফুল মার্ক দেখিয়েছি, তাতে আমার মোটামুটি 86 মার্ক সব নিয়ে উঠে যায়। 86 মার্ক সহজেই উঠে। সাধারণ যদি একটু মনোযোগ দিয়ে তোমরা বানান টানান ভুল না করো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো, তাহলেই করা যায়। এটা গেল পুরো সিলেবাসটা। এবার ব্যাকরণের এই জায়গায় যে থাকবে 5-15 মার্ক, এই জায়গাটার কিছু কিছু আলোচনা বাকি রয়ে গিয়েছিল। আমি আগের ক্লাসটিতে সমাস করেছিলাম। এছাড়াও যে উদাহরণের পর্বগুলোয় বিশেষ করে শব্দের প্রকারভেদ, শব্দ ভাণ্ডার, এছাড়া শব্দের উৎসগত শ্রেণী বিভাগ, ওই শব্দ ভাণ্ডারের ওখানটায় শব্দার্থের পরিবর্তন, এগুলি করেছিলাম। এখান থেকে করিনি প্রত্যয়টি পরবর্তী সময় সুযোগ হলে করা যাবে। এছাড়াও যে কিছু কিছু জিনিস বাকি রয়েছে বা এগুলো রিভিশন করার দরকার, সেগুলো আমি আজকে করার চেষ্টা করছি। প্রথমে তোমাদের যদি অসুবিধা হয়, বুঝতে কোনো জায়গাটা অসুবিধা হয়, তাহলে ফোন করবে, স্ক্রিনে যে নম্বর থাকবে শেষের দিকে সেগুলি আলোচনা করে দেবো। এখন আশা করি সিলেবাসটার যে মার্ক ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্নটা ধরতে পেরেছো, সিলেবাসটাও ধরতে পেরেছো। তো এখন চলে যাও যে আজকের পাঠ। প্রথমত শুদ্ধ বানানটা আমরা প্রথম আলোচনা করব। এই শুদ্ধ বানান পরীক্ষায় আসে। তো শুদ্ধ বানান আমরা ছোটবেলার থেকে শিখছি, তবু কিছু কিছু বানানের একটু নিয়ম, একটু রুলসগুলি জানলেই সহজেই করতে পারবে। তোমরা এর আগে সন্ধির কিছু রুলস দেখেছিলে, সেই রুলসগুলি যদি একটু মাথায় রেখে দাও, তাহলেই সহজেই হয়ে যায় বানানের ক্ষেত্রে। শুদ্ধ বানানটা সহজেই পারবে। 5টি শুদ্ধ বানান পরীক্ষায় আসে। সেই 5টি শুদ্ধ বানানের মধ্যে প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা করব। আমরা শুদ্ধ বানান এখন শুরু করছি। শুদ্ধ বানান পরীক্ষায় থাকবে। তো শুদ্ধ বানানে 1 নম্বরে কিভাবে ঠিক করব, যে কিভাবে আমি পড়বো, পড়াশোনাটা কিভাবে রেডি করব। 1 নম্বরে আমরা বানান ভুল হয় মূলত অকার আকারগত ভুল, অকার কিংবা আকারগত ভুল, এই একটা। এটাকে কিভাবে উচ্চারণটা যদি করি, অকার আকারগত ভুল হয় না। এখানে খুব গুরুত্বপূর্ণ যে বানানটি আসে অমাবস্যা, আমাদের আমাবস্যা, অপশন থাকবে 3টা করে, তাই অমাবস্যা। একটা করে উদাহরণ দিলাম। 2 নম্বরে যে ভুলটা আসে পরীক্ষায় খুবই আসে, এটা রস্যই বা দীর্ঘইগত ভুল। কিভাবে রস্যি দীর্ঘিগত ভুলটাকে তুমি ঠিক করবে, এটা সন্ধিতে দেখেছো সূত্রগুলোতে, যে রস্যি দীর্ঘি, রস্যিকার কিংবা দীর্ঘইকারের পর রস্যিকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় দীর্ঘইকার হয়। এখানটা আমি কিভাবে ঠিক করব না, যেমন রস্যিকারে যতক্ষণ উচ্চারণ হবে, দীর্ঘিকারে তার ডবল হবে, কেননা দীর্ঘিকার হচ্ছে রস্যই প্লাস রস্যই, তাই ডবল উচ্চারণ যদি করি, যেমন ধরো দিন আর দিন, দুটোর উচ্চারণ তো এক নয়। এখানে দীর্ঘিকার আছে, যদি তুমি একটু ট্রেস দিয়ে উচ্চারণটা করো, দিন অর্থাৎ দীর্ঘিকারে যে উচ্চারণটা দেখালাম সেইভাবে যদি করো, তাহলে সহজে এখানটা পেয়ে যাও। এখান থেকে পরীক্ষায় খুবই আসে রস্যি দীর্ঘিকার নিয়ে, যেমন কতকগুলি উদাহরণ হিসাবে প্রতিযোগী, আবার প্রতিযোগিতা, সেমভাবে উপযোগিতা, সহযোগিতা। এছাড়াও ধরো
যেমন পিপিলিকা, পিপিলিকা, এরকম বানানগুলি দেখো, রস্যি দীর্ঘি রস্যি, তাহলে এগুলি মনে রাখা খুবই অসুবিধা। তাই উচ্চারণ করে যদি পড়ো রস্যি দীর্ঘিটা, তাহলে তুমি সহজে রস্যি দীর্ঘি বানানগুলি পারবে। রস্যি দীর্ঘির পর সেম ভাবে আসছে 3 নম্বরে রস্যুকার দীর্ঘকার। এটা তো আমাদের ভুল হয়, পরীক্ষাও খুব আসে রস্যু দীর্ঘকারের। সেম ভাবে আগের মতোই দীর্ঘ মানে রস্যউ প্লাস রস্যউ, অর্থাৎ দীর্ঘকার যেখানে হবে সেখানে আমি একটু ডবল উচ্চারণ করব। যেমন নূপুর, এটা পরীক্ষা আসে খুব, এই নূপুর। তারপরে শুশ্রূষা, তালিবস্য রফলা রস্যু, তালিবস্য রফলা দীর্ঘ মূর্ধন্য ষ আকার, শুশ্রূষা। এই বানানগুলো মুমূর্ষু, ময় রস্যু, ময় দীর্ঘ মূর্ধন্য ষ রেপ রস্যু, মুহূর্ত, ময় রস্যু হয় দীর্ঘ তয় রেপ। এই বানানগুলো পরীক্ষায় আসে খুব। এটা রস্যু দীর্ঘ যদি তুমি উচ্চারণ করো, যেমন এখানে নূপুর, নূপুর না বলে নূপুর যদি বলো, নূপুর, শুশ্রূষা, এরকম ভাবে যদি উচ্চারণগুলি একটু ট্রেস দিয়ে দীর্ঘকারের জায়গাগুলি করো, তাহলে মনে থাকবে। নেক্সট হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে যেটা রস্যু দীর্ঘর পর আমাদের ভুল হয়, সব থেকে যে ভুলটা এখানে দেখা যায়, র কিংবা ডয় শূন্য অড়, এই একটা ভুল। র কিংবা ডয় শূন্য অড়, র আর ডয় শূন্য অড় তোমাদের দুটোই মিলে যায়। র এর উচ্চারণটা সোজা আসছে র, আর ডয় শূন্য অড় উপরের পাটি দাঁতের পিছন দিকে মূর্ধাতে লাগবে জিভটা। যেমন বেড়া, বেড়া গল্পটা বেড়া, বেড়া নয়, বেড়াতে, জামা পরো, জামা পরো, আর বই পড়ো, পড়ো, বই পড়ো। এক্ষেত্রে একটা ভুল হয়, এইগুলো ঠিক করতে হবে উচ্চারণ করে করে। 5 নম্বরে হচ্ছে যেটা সব থেকে বেশি হয়, দন্তন্য এবং মূর্ধন্য, দন্তন্য এবং মূর্ধন্যগত ভুল। দন্তন্য এবং মূর্ধন্যগত ভুলটাকে ঠিক করতে পারবে একমাত্র যে নত্যবিধি সত্যবিধি, ক্লাস 7-8 তোমরা পড়েছো যে রি র স এর পরে মূর্ধন্য হয়। যেমন তৃণ, তৃণ মূর্ধন্য হয়ে গেল। ঋণ, দেখো রি র স এর পরে মূর্ধন্য হচ্ছে ঋণ, মূর্ধন্য হয়ে গেল। তো এইভাবে কিন্তু আবার তপন দন্তন্য হলো, অ এলো উচ্চারণে। তাই রি র স এর পরে মূর্ধন্য হয়, এই দন্তন্য এবং মূর্ধন্যগত আরেকটি ভুল, এটিকে ঠিক করতে হবে। নেক্সট আসছে তালিবস্য মূর্ধন্য ষ দন্তস্য। 6 নম্বরে তালিবস্য মূর্ধন্য ষ দন্তস্য, এই ভুলটা হওয়া স্বাভাবিক, এই হয় এই ভুলটা। তো এটা সন্ধির যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে যে সূত্রগুলি তোমরা করেছো, বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেমন ধরো বিসর্গ সন্ধির 1 নম্বর সূত্র ছিল তালিবস্য নিচে চ কিংবা তালিবস্যর নিচে ছ, যদি দেখো তাহলে তালিবস্যর জায়গায় বিসর্গ দিচ্ছ, এই সূত্রতে তালিবস্যর নিচে সবসময় চ কিংবা ছ হচ্ছে, তালিবস্যর নিচে চ কিংবা ছ, এটা একটু মনে রাখতে হবে। এবারে দন্তস্যর নিচে ত কিংবা থ, আর মূর্ধন্যস্যর নিচে ট কিংবা ঠ। এইগুলো যদি মোটামুটি একটু সন্ধির সূত্রগুলোকে ধরে মনে রাখো, তাহলে যদি আমার সুযোগ হয় শেষের দিকে আরো সময় পাই, তাহলে এগুলো আরো সন্ধিটা ওই জায়গাটা দেখিয়ে দেবো। তো তালিবস্যর নিচে চ কিংবা ছ, দন্তস্যর নিচে ত কিংবা থ, মূর্ধন্যস্যর নিচে ট কিংবা ঠ। কিংবা আরেকটা ধরো, যেমন ধরো দন্তস্যর নিচে দন্তস্য কখন হবে আর মূর্ধন্যস্য কখন হবে, যদি যেখানে উচ্চারণটা অ আসবে সেখানে দন্তস্য, যেখানে অ উচ্চারণে আসবে, যেমন পুরস্কার দন্তস্য হলো, কেন এখানে অ উচ্চারণে এসছে দেখো পুরো। আবার পরিষ্কার, পরিষ্কার, তাহলে এখানে দেখো আ ই এসছে, তাহলে ও আ যখন উচ্চারণে আসবে, যেখানে দন্তস্য বা মূর্ধন্যস্য হবে তুমি ভাবছো, তার আগে উচ্চারণটা করো। যদি ও আ আসে তাহলে হবে দন্তস্য, আর ও আ ছাড়া যদি আসে তাহলে হবে মূর্ধন্যস্য। তো এই একটা মনে রাখতে পারো, এই দিকটার ক্ষেত্রে গেল। নেক্সট আসছে 7 নম্বরে, যে শুদ্ধ বানানটি আমাদের ভুল হওয়ার মতো, যেমন সন্ধিগত কতকগুলি শুদ্ধ বানান, সন্ধিগত শুদ্ধ, সন্ধিগত কেমন, যেমন ধরো নীরব, নীরব বানানটা রস্যি না দীর্ঘি, কি করে বুঝবে নীরব?
অপশনে তোমার রস্বীকারও দেবে, তো তুমি মুখস্থ করছো, মুখস্থ না করে রয়ের আগে ডবল দেখছো। রয়ের আগে ডবল মানে রশ্মি প্লাস রশ্মি, কিংবা ধরো সারাজ্য, সারাজ্য, লক্ষ্য করো এখানেও রয়ের আগে ডবল আছে, অ প্লাস অ, অ প্লাস অ। কিংবা চক্ষু রোগ পরীক্ষায় খুব আসে, এমনি চক্ষু রোগ যখন দিচ্ছ দীর্ঘকার হয়ে যাচ্ছে কেন, তুমি তখন এই উদাহরণটা দেখো রয়ের আগে ডবল, রস্যু প্লাস রস্যু। তাহলে যখনই রয়ের আগে ডবল থাকবে তখনই, রয়ের আগে সবসময় ডবল থাকবে, তাহলে রয়ের আগে দীর্ঘিকার হবে, আকার হবে, দীর্ঘকার হবে। এটা সন্ধির, বিসর্গ সন্ধির 8 নম্বর সূত্র, সেটাকে ধরে তুমি মনে রাখলে এটা হয়ে যায়। তো এই সন্ধিগত অনেকগুলি বানানের ক্ষেত্রে, যেমন ওকারের ক্ষেত্রে আরেকটা আমাদের ভুল হয় খুবই, ওকার 8 নম্বরে হচ্ছে উকার আর ওকার গত ভুল। কোথায় উকার হবে কোথায় ওকার হবে, উচ্চারণটা ঠিক করে করলে সহজেই উকার, উ আর ও, ওকার। যেমন তপবন, তপবন, তপবন ওকার হলো, তপুবন নয়। তাহলে উচ্চারণটা যদি ঠিকভাবে করো তাহলে এই ওকার এবং উকারগত ভুলটাকেও আমরা সহজেই করতে পারবো। তাহলে এই মোটামুটি 8টা সূত্র দেওয়ার চেষ্টা করলাম এই শুদ্ধ বানানের, মোটামুটি এইগুলাকে ধরে তোমরা একটু করার চেষ্টা করলে তাহলেই দেখবে পাচ্ছ। এছাড়াও তুমি এখানে টেস্ট পেপারের থেকে, টেস্ট পেপার এবং কোশ্চেন পেপারের যে বানানগুলি পাচ্ছ সেগুলিকে যদি একটুকু করে নাও, যেমন কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কতকগুলি এখানে বানান দিয়েছিলাম, পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, আবিষ্কারটাও পরীক্ষা আসে, আবিষ্কার, ওদিকে নূপুর বললাম। এরপর হচ্ছে আরেকটা বানানের যেমন এই একটা অসুবিধা হয়, ক্ষীয় কোথায় হবে, ক্ষীয় ময় কোথায় হবে, ক্ষয় জফলা কোথায় হবে, আর খ কোথায় হবে, এই একটা সমস্যা চলে আসে। যেমন এই ক্ষেত্রে বানান আসে আকাঙ্ক্ষা, আ কয়াকার, উময়, ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। এবং জফলা আরেকটা চলে আসে এক্ষেত্রে, জফলা, অন্তস্থ জ ফলা, জফলার পরে যেমন ব্যর্থ, বয় জফলা থয় রে, ব্যর্থ। এরপর হচ্ছে ব্যবহার, ব্যবহার, এইরকম একটা বানান অনেক সময় এসে যায় জফলা দিয়ে, ব্যর্থ, ব্যবহার। ব্যাখ্যা, ব্যাখ্যা, এই ব্যাখ্যা। তারপর হচ্ছে আকাঙ্ক্ষা, ব্যর্থ, ব্যবহার, ব্যাখ্যা, ব্যাকরণ, ব্যাকরণ, বয়জফলাকার ক, র, মূর্ধন্য, এই যে রয়ের পরে মূর্ধন্য, দন্তন্য মূর্ধন্যগত বললাম। তো এইভাবে এই বানানগুলি জফলাগত কিছু বানান, আর ক্ষীয়, ক্ষয়ময়, ক্ষয় জফলা খ, এই বানানগুলি মোটামুটি এইগুলো দেখতে হবে, তাহলেই পাওয়া যায় পরীক্ষায়। তো এই গেল শুদ্ধ বানানের, যেটা আমাদের বাকি ছিল শেষ দিনে সেইগুলি আলোচনা করে যাচ্ছি। এরপরে আরো রিভিশন কিছু কিছু করব যদি সময় থাকে। তো শুদ্ধ বানান আমাদের পরীক্ষায় আসে, সেই শুদ্ধ বানানটা সম্পর্কে কিভাবে পড়বে বুঝতে পারলে প্রথমেই ভালো করে উচ্চারণ করবে কি কি বানানগুলি আসছে না। অকার আকারগত বানান একটা আসতে পারে, রস্বীকার দীর্ঘিকারগত বানান আসতে পারে ভুল, সে রস্বীকার দীর্ঘিকার কিভাবে করবে দেখালাম, উচ্চারণ করবে। যেমন পিপি, পি লিকা, প্রতিযোগী, প্রতিযোগিতা। তাহলে যেখানে দীর্ঘিকার সেখানে জোরে ট্রেস দিয়ে একটু উচ্চারণ করে পড়ছো, তাহলেই মনে থেকে যাবে। তো এই গেল শুদ্ধ বানানের। এছাড়াও রস্যুকার দীর্ঘকারগত বানান ভুলের একটা আসে। তারপরে রস্যুকারের পর আমরা পেলাম দন্তন্য মূর্ধন্য, র, ডয় শূন্য, র। তো এইরকম ভাবে তোমরা যেগুলি দেখালাম এই বানানগুলিকে আর টেস্ট পেপার থেকে সবগুলি তুলে একটু তৈরি করলেই সহজেই পেয়ে যাবে, সাথে কোশ্চেন পেপার। তো এই গেল আমাদের শুদ্ধ বানানের এটা। এরপরে আসছি আমরা বাগধারার বিষয়টা। বাগধারার ক্ষেত্রে তোমরা এর আগে হয়তো পড়েছো কেউ কেউ, কিন্তু শেষের দিকে না হওয়াতে হয়তো আলোচনা হয়নি এখনো বাগধারাটা, তাই পড়া হয়নি। তোমাদের বইয়ের শেষ দিকে, পাঠ্য বইটি নাও সবাই হাতে, পাঠ্য বইয়ের শেষ দিকে দেখো 60টির মতো, আমাদের 50-60টির মতো বাগধারা দেওয়া আছে। বইয়ের শেষ দিকে যাও, কিভাবে করবে দু একটা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বইয়ের শেষে বাগধারা নির্বাচিত 60, এইগুলি আমাদের সিলেবাসে আছে।
এখান থেকে পরীক্ষায় 5টি আসবে, কোনো অথবা থাকবে না, এই 5টির 5টিই করতে হবে। তো এই 5 কিভাবে করবে, যেমন অন্ধকারে ঢিল ছোড়া। দ্বিতীয় আলোচনাটি চলে যাই আমরা, 2 নম্বরের হচ্ছে আজকের আলোচনার বাগধারা। বাগধারা এটিতে 5 মার্ক থাকবে। তো বাগধারা কিভাবে, যেমন এখানে দিয়েছে পরীক্ষায় তোমার এলো 1 নম্বরে অন্ধকারে ঢিল ছোড়া। অন্ধকারে ঢিল ছোড়া। অন্ধকারে ঢিল ছোড়া। তো তুমি সঙ্গে সঙ্গে এটি খাতায় তুলে ব্র্যাকেটের অর্থটি লিখলে। আন্দাজে কাজ করা। ব্র্যাকেটটা বন্ধ করলে এরপরে বাক্য রচনা করছো, আন্দাজে কোনো কাজ করা বা আন্দাজে কাজ করা। পরীক্ষার প্রশ্নগুলো এবার বাক্য রচনা করো। পরীক্ষার উত্তরগুলো আমি অন্ধকারে ঢিল ছুঁড়ে দিয়ে এলাম। অন্ধকারে ঢিল ছুঁড়ে দিয়ে এলাম। জানি না কতটুকু হবে। তো অন্ধকারে ঢিল ছুঁড়ে, এটা একটু আন্ডারলাইন দিয়ে দিলে। তো এই যে কার্যকারণ, বাক্য রচনাটায় সবসময় কার্যকারণ রাখবে। যদি এইটুকু লিখে দিতে পরীক্ষার উত্তরগুলো আমি অন্ধকারে ঢিল ছুঁড়ে দিয়ে এলাম, তাহলে ঠিক ভাবে হতো না। কার্যকারণ, কেননা কতটুকু জানি না কতটুকু হবে, এই কারণটাও দেবে। তো এরকম অর্থ লিখবে, তারপরে বাক্য রচনাটা করবে। নিজের ভাষায় বাক্য রচনা করলেই হবে। নেক্সট দেখো, অরণ্যে রোদন অর্থটা কি? নিষ্ফল আবেদন। আমি সবগুলো লিখতে গেলে সময় নষ্ট হবে, তোমরা শুনে শুনে লিখে নাও, আমি বলে যাচ্ছি। অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। নিষ্ফল মানে বৃথা আবেদন। কৃপণ দাদুর কাছে কিছু চাওয়া, পুজোর জন্য কিছু চাওয়া অরণ্যে রোদন ছাড়া কিছুই নয়, নিষ্ফল আবেদন ছাড়া কিছু নয়। অহিনকুল সম্পর্ক, খুবই শত্রুতা। অহিনকুল সম্পর্ক, শত্রুতা। তালবস্য তয়রফলা দীর্ঘত একা, শত্রুতা। অহিনকুল সম্পর্ক, রাম এবং শ্যামের মধ্যে অহিনকুল সম্পর্ক, কেউ কাউকে দেখতে পারে না। আতে ঘা দেওয়া, অন্তরে আঘাত করা। কাউকে আতে ঘা দিয়ে কথা বলতে নেই, সে কষ্ট পায়। আকাশ কুসুম, অবাস্তব কল্পনা। তুমি ভালোভাবে পড়াশোনা না করে ডাক্তারি পড়বো এই আকাশ কুসুম কল্পনা করছো, তা সম্ভব নয়। নেক্সট, আষাঢ়ে গল্প, অবাস্তব বা দীর্ঘ বিরক্তিকর গল্প। আষাঢ়ে গল্প, এভাবে আষাঢ়ে গল্প বলে আমার সময় নষ্ট করবে না, আমার সামনে পরীক্ষা। ইচড়ে পাকা মানে অকাল পক্ষ, কম বয়সে পাকা যে কথা বলে। আজকাল বেশিরভাগ ছেলে মেয়ে ইচড়ে পাকা হয়ে পড়ছে বর্তমান মোবাইল ইন্টারনেটের যুগে। ইন্দ্রপতন, বিখ্যাত ব্যক্তির মৃত্যু। ইন্দ্রপতন, বিখ্যাত কোনো ব্যক্তির মৃত্যু। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বের মৃত্যু হওয়া মানে ইন্দ্রপতন। উত্তম মধ্যম, প্রচন্ড প্রহার মারা। ছেলেরা বাইক চোরটিকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল। উলুবনে মুক্ত ছড়ানো। তো এইগুলি তোমরা সবগুলি আশা করি পারবে, দেখে নেবে যে কোনো বই থেকে। আমি সবগুলো একবার তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। উলুবনে মুক্ত ছড়ানো, বৃথা কোনো কাজ করা। ছোট ছেলেদের কাছে রবীন্দ্র দর্শন বলা উলুবনে মুক্ত ছড়ানোর মতো। একাই 100, একাই সব কাজ করতে পারা। রামকে পুজোর দায়িত্বটা দিয়ে দাও, সে একাই 100, সে সব কিছুই পারবে। একাদশে বৃহস্পতি, খুবই সুসময়। একাদশে বৃহস্পতি। তো
ভালো সময়, এদিকে ছেলেটি পরীক্ষায় পাশ করলো, চাকরিও পেয়ে গেল, তার এখন একাদশে বৃহস্পতি অবস্থা। ওজন বুঝে চলা, ওজন বুঝে চলা, নিজের ক্ষমতা রেখে চলা। ছোটদের সাথে মিশতে হলে নিজের ওজন বুঝে চলতে হয়, তবেই মিশা ঠিক হবে। কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ কষ্ট সহিষ্ণু, কই মাছের প্রাণ হলো কষ্ট সহিষ্ণু। কই মাছের, গরিবের প্রাণ কই মাছের প্রাণের মতো, তারা অনেক সহ্য করতে পারে। কেচে গন্ডুস, খুব ইম্পর্টেন্ট, কেচে গন্ডুস পুনরায় শুরু করা, পুনরায় নতুনভাবে শুরু করা। কেচে গন্ডুস, অঙ্কের সূত্রগুলি সব ভুলে বসে আছি, আবার কেচে গন্ডুস করতে হচ্ছে, আবার কেচে গন্ডুস বা নতুন করে শুরু করতে হচ্ছে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোনো, সাধারণ করে কিছু খুঁজতে গিয়ে অসাধারণ কিছু বেরিয়ে যাওয়া। সাধারণ পুলিশ চোরটিকে খুঁজতে গিয়ে সেখানে বড় ডাকাতের সন্ধান পেল। ক্ষয়ের খা, তোষামোদকারী, ক্ষয়ের খা তোষামোদকারী, অর্থাৎ তেল দেওয়ার মতো। আজকাল অফিস আদালতে ক্ষয়ের খার অভাব নেই, কিংবা আজকাল ক্ষয়ের খা দিয়ে, তোষামোদকারী দিয়ে কাজ করে, ক্ষয়ের খা লোকদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে হয়। খাল কেটে কুমির আনা, ঘরে শত্রু ডেকে আনা। খাল কেটে কুমির আনা, অর্থগুলি বলে যাচ্ছি, বাক্য রচনাগুলি দেখে নিও। গভীর জলের মাছ, চতুর ব্যক্তি। গোবরে পদ্মফুল, গোবরে সাধারণ স্থানে অসাধারণ কিছু হওয়া। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থাৎ প্রতাপশালী বিখ্যাত ব্যক্তির আগে কিছু কাজ করে নেওয়া। চাঁদের হাট, গুণী ব্যক্তির সমাবেশ। চোখে সর্ষে ফুল দেখা, ভয় পাওয়া। ছড়ি ঘুরানো, দাদাগিরি করা। ছেলের হাতের মোয়া, খুবই সাধারণ আর কি। যোগা খিচুড়ি, বিশৃঙ্খল অবস্থা। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, উভয় সংকট। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, উভয় সংকট। টনক নড়া, চৈতন্য হওয়া বা চেতনা হওয়া। টাকার কুমির, খুবই বড় লোক। ঠোঁট কাটা, প্রষ্ট বক্তা। ডিগবাজি খাওয়া, উল্টে যাওয়া। ডুমুরের ফুল, অদৃশ্য, অদৃশ্য। তাসের ঘর, ক্ষণস্থায়ী বা ক্ষণভঙ্গুর। তিলকে তাল করা, সাধারণ কিছুকে বিরাট কিছু করে দেওয়া। তীর্থের কাক, প্রত্যাশী, প্রত্যাশী। তীর্থের কাকের মতো বসে আছি, কোনো কাজ পাচ্ছি না। দক্ষযজ্ঞ, বিরাট ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করা। দক্ষ, দু নৌকায় পা, উভয় সংকট। ধনুক ভাঙা পণ, কঠিন প্রতিজ্ঞা। ধান ভাঙতে শিবের গীত, এক কাজ করতে গিয়ে আরেক কাজ করা। ননির পুতুল, খুবই খুবই সাধারণ আর কি। ননির পুতুল একটুকুতেই কষ্ট পেয়ে যায়। নয় ছয় করা, এলোমেলো বিশৃঙ্খল করা। নুন আনতে পান্তা ফুরোয়, খুবই দরিদ্র অবস্থা। পাকা ধানে মই, সমূলে ক্ষতি করা। পুকুর চুরি, বড় কোনো চুরি করে নেওয়া। বক ধার্মিক, ভণ্ড তপস্বী, যে ভণ্ড তপস্বী। বাসের চেয়ে কঞ্চি দড়, বড় থেকে তার পাশাপাশি লোকেদের ক্ষমতা বেশি। প্রধান যে মুখ্য ব্যক্তি তার থেকে পাশাপাশি লোকের ক্ষমতা বেশি। বালির বাঁধ, আবার ক্ষণস্থায়ী। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ করে কোনো অঘটন ঘটে যাওয়া। ভস্যে ঘি ঢালা, বৃথা কোনো কাজ করা। মিছরি ছুরি, মিষ্টি কথায় কাজ করা। মেঘ না চাইতে জল, কিছু না চাইতেই ভালো কিছু পেয়ে যাওয়া। যখের ধন, কৃপণের ধন। রথ দেখা, কলা বেচা, দুই কাজ একসাথে করা। শাকের করাত, উভয় সংকট, দুই দিকে বিপদ। শাক দিয়ে মাছ ঢাকা, গোপন কিছু গোপন করা। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, সামনে আমাদের পরীক্ষা। শিরে সংক্রান্তি। সবে ধনী, নীলমণি, একমাত্র অবলম্বন। সুখের পায়রা, খুবই আরামি। হাটে হাড়ি ভাঙা, গোপন কথা প্রকাশ করে দেওয়া। হাতের পাঁচ, শেষ সম্বল। তো এই গেল বাগধারা যে 60টি, সেই 60টি আমাদের বাকি ছিল আলোচনায়। তো আজকে আমি মোটামুটি আলোচনা করে দিলাম, কিভাবে করবে সেটাও দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এরপরে এই বাগধারাগুলিকেও করতে পারবে। তাহলে শুদ্ধ বানান এবং বাগধারা, এই দুটির আলোচনা হয়ে গেল। এছাড়া আমাদের আরেকটি আছে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনগুলি সেইগুলি একটু দেখে নাও।
তোমাদের যদি কোনো একটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে ফোন নাম্বার আসবে, সেই ফোনে ফোন করতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই, তারপরে জেনে নেবে এইগুলি। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আজকের আলোচনার তৃতীয়টা, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। এটাও পরীক্ষায় আসে। সমচ্চারিত ভিন্নার্থ ব্যাপারটাকে বুঝে নাও সহজে কিভাবে লিখতে হবে। যেমন ধরো পরীক্ষায় আসবে দিন, দয় দীর্ঘি ন, দয় রস্যি ন, চির, এই একটা জোড়া এলো, চির আর চয় দীর্ঘি র, চির। আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তো তোমাদের এরকম 5 জোড়া দিয়ে দেবে। তো 5 জোড়ার মধ্যে তোমরা কি করবে, খাতায় তুলে এখানে দিন শব্দটার এরকম ভাবে লিখলে, দিন কথার অর্থ দয় দীর্ঘি ন দরিদ্র, আর দিন হলো প্রতিদিন। চির, একটা হচ্ছে চির হচ্ছে ছেঁড়া, আর 2 নাম্বার। স্যার আমি একটা কথা বলছি, আশা করি ছাত্রছাত্রীরা তোমরা স্যারের ক্লাস খুব মনোযোগ সহকারে ফলো করছো, তবে যারা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়েছে যাদের, তারা নিশ্চয়ই তোমরা এখন ফোন করতে পারো। তাহলে টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928, এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং স্যারের সাথে ডিসকাস করতে পারো। এবং আজকেই কিন্তু স্যারের সর্বশেষ লাইভ অনলাইন ক্লাস আমাদের চ্যানেলে। তবে আবার যদি নোটিশ আসে তাহলে নিশ্চয়ই তো করাতে হবে। তবে আগের নোটিশ অনুযায়ী আজকেই কিন্তু স্যারের সর্বশেষ ক্লাস, তবে লাইভ অনলাইন ক্লাস। তবে আজ যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা স্যারের সাথে ডিসকাস করতে পারো। স্যার আবারও কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, তোমরা ফোন করো যদি অসুবিধা হয়। যেগুলো আছে চির মানে চিরদিন। নেন ফোন। নমস্কার, কে বলছো? কোন স্কুল থেকে বলছো? কোন স্কুল থেকে বলছো? হ্যাঁ বলো। বলো। হ্যাঁ বল। শুদ্ধ বানানে সন্ধিগত ভুলটা বুঝে গেল। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, তুমি শুনতে থাকো। স্নেহের ছাত্র শুনতে থাকো মনোযোগ দিয়ে। হ্যাঁ, তো আমরা সমচ্চারিত ভিন্নার্থক কিরকম ভাবে আসবে তা দেখতে পেলে, যে এইরকম ভাবে সমচ্চারিত ভিন্নার্থক আসবে। আর তুমি প্রশ্ন যেটি করেছিলে শুদ্ধ বানান সন্ধিগত ভাবে বিভিন্ন সময়, যেমন ধরো কথোপকথন সন্ধিগত, কিংবা একটু আগে যে 8 নাম্বার সূত্রটার কথা বললাম, যে 8 নাম্বার সূত্র, যেমন রয়ের আগে ডবল দেখব, নীরব, নয় দীর্ঘি র ব, কিংবা ধরো সারাজ্য, এগুলি পরীক্ষায় আসে কিন্তু, সারাজ্য, কিংবা চক্ষু রোগ। লক্ষ্য করো, এখানে দীর্ঘকার আছে, এখানে আকার আছে, এখানে দীর্ঘিকার আছে। তোমার এই নীরব কিংবা নিরন্ধ, আরেকটা বানান সেম, নিরন্ধ, নয় দীর্ঘি র দন্তন্বয় ধয় রফলা, নিরন্ধ। তাহলে এখানে লক্ষ্য করো, র আছে, রয়ের আগে ডবল বলতে কি দীর্ঘিকার বলছি, ডবল বলতে দীর্ঘিকার, রশ্মি প্লাস রশ্মি মানে ডবল হয়ে গেল, একটা রশ্মি সিঙ্গেল, তাহলে দীর্ঘিকার পেলাম। এখানে দেখো ডবল, রয়ের আগে আকার আছে, দেখতে পাচ্ছ আকার আছে। এখানে চক্ষু রোগ, রয়ের আগে দেখো দীর্ঘকার আছে। তাহলে এইরকম রয়ের আগে ডবল দেখবে সব সময়। এখানে তোমাকে কেমন ভাবে বানানটা দেবে, 3টে, যেমন দিয়ে দিল নয় রশ্মি র ব নীরব, কিংবা দিয়ে দিল নয় দীর্ঘি ডয় শূন্য অর ব। এই 3টের মধ্যে কোনটা ঠিক? তুমি তখন সহজেই, যে ডয় শূন্য অর তো হবে না, রয়ের আগে ডবল দেখছি, এটাও হবে না। সেম ভাবে সারাজ্য এই ক্ষেত্রে। এছাড়া আরো অনেক সন্ধিগত আছে, যেমন ধরো তুমি তালেবস্যর নিচে সবসময় চ, লক্ষ্য করবে যে তালেবস্যর নিচে চ, তাই তালেবস্য বানানটা এটা দন্তস্য দিয়ে দিতে পারে। এবারে মূর্ধন্যস্বর নিচে সবসময় ট কিংবা ঠ হবে, দন্তস্বর নিচে ত কিংবা থ হবে। এই বানানগুলো লক্ষ্য করবে। এছাড়া ওকারগত যে বানান, যেমন কথোপকথন, তুমি যদি উচ্চারণটা ঠিক করো, সন্ধিগত হয়েছে, কথোপকথন, কথাযোগ উপকথন,
তাহলে লক্ষ্য করো আকার আর ওকার মিলে ওকার হয়েছে। সেম ভাবে ধরো রবীন্দ্র, রবীন্দ্র বানানটা, রবীন্দ্র বানানের ক্ষেত্রে রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, তাহলে রস্যিকার প্লাস রস্যিকার মিলে হয়েছে দীর্ঘিকার, তাহলে হয়ে গেল রবীন্দ্র। যদি সন্ধিগুলোকে ভালো করে একটু পড়ো, দুই কাজ হয়ে যায়, সন্ধি বিচ্ছেদও হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু সিলেবাসে পাঠ্যভিত্তিক সন্ধি আছে, আবার শুদ্ধ বানানের ক্ষেত্রে অনেকটা হয়ে যাবে, অন্তত 3-4টা এই সন্ধিগত থেকে চলে আসতে পারে অনেক সময় একটু ভালো করে করলে। নেক্সট লক্ষ্য করো, তো সন্ধিগত ব্যাপারটা বুঝতে পারলে আশা করি তুমি। আমরা এরপরে যে আলোচনাটা আগের সমুচ্চারিত ভিন্নার্থকটা হয়ে গেল। ফোন নেন। নমস্কার, কে বলছো? হ্যালো, নমস্কার, কে বলছো? দুঃখিত, ফোনটা ডিসকানেক্ট করতে হয়েছে। ব্যাকরণের ক্ষেত্রে আমাদের দুটো পার্ট আছে, সেই পার্টটা একটু ভালো করে বুঝে নাও, কিভাবে ব্যাকরণটায় 20-20 পাওয়া যাবে। সেই 20-20 জায়গাটার মধ্যে প্রথমত আমাদের 1 নম্বরে থাকছে পাঠ্যভিত্তিক। হ্যাঁ নেন। নমস্কার, কে বলছো? 30% সিলেবাস কমিয়ে দেবে বেঙ্গলির, এটা কি স্যার রিডিউসড করেছে কিছু? আগে বলো তুমি কোন স্কুল থেকে বলছো এবং নাম বলো। হ্যালো, হ্যাঁ, ওর উত্তর প্রশ্নটা বুঝতে পেরেছি, ছেড়ে দিই, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমার প্রশ্নের যে উত্তরটা সেটা যখন জানা যাবে সরাসরি ডিপার্টমেন্ট জানাবে প্রত্যেক স্কুলকে, এবং তোমরাও জেনে যাবে। সেটা কমানো হলে ঠিক সময়, এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, যদি জানতে পারতাম জানিয়ে দিতাম। তো এখন মোটামুটি যা আছে আমাদের এটাই, কিছু কমার কথা, এটা যে সময় দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে তোমাদের, এ নিয়ে তোমরা চিন্তা করবে না, তোমরা এখন পড়তে থাকো এগুলি। নমস্কার, কে বলছো? হ্যালো, নমস্কার, কে বলছো? হ্যালো, ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। পাঠ্যভিত্তিক ব্যাকরণে আমাদের আসবে 1 নম্বরে সন্ধি, রোমান 1 সন্ধি, যেটা পাঠ্যভিত্তিক পুরোপুরি থাকবে সন্ধি, আর 2 নম্বরে হচ্ছে বাক্য। এই আলোচনাটা আমাদের প্রথমেই হয়েছিল, প্রথম ক্লাস যেগুলো হয়েছিল তখন অনলাইনে, সেখানে তোমরা ডিটেলস আলোচনা হয়েছিল সন্ধির এবং বাক্যর ক্ষেত্রে। 2 নম্বরে এমনি ব্যাকরণ, যে ব্যাকরণ বই থেকে যেগুলো আসবে সেগুলো হলো, 1 নম্বরে থাকবে তোমার সমাস, 2 নম্বরে থাকছে উদাহরণ, 2 নম্বরে উদাহরণ, 3 নম্বরে আসছে প্রত্যয়, 4 নম্বরে থাকে শুদ্ধ বানান, 5 বাগধারা, 6 সমচ্চারিত। নমস্কার, কে বলছো? হ্যালো, আমি রিয়া চক্রবর্তী বলছি। কে বলছো? বর্জনা বলে গেছে লতিকা বলছি। আগে টিভির ভলিউম কমাও, তারপর কথা বলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, স্যার সিলেবাস তো কিছু দেওয়া হয়নি স্যার, সিলেবাস কি কিছু দেওয়া হয়েছে? কিসের? যেটা আমাদের পুরনো সিলেবাস তো দেওয়াই আছে, সেগুলোই আলোচনা করলাম। আর যেটা যদি পরিবর্তন কিছু হয় এখনো জানানো হয়নি, ঠিক আছে? এটা সিলেবাস মানে কমতে পারে, হয়তো এটা এখনো জানানো হয়নি, যখন জানানো হবে তোমাদের স্কুল থেকেও জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা এইভাবে পড়তে থাকো, যেটা আছে পুরনোটা, এগুলো বুঝতে পারছো তো? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে। তো এই 6টার মধ্যে পরীক্ষায় 3টে করতে হবে, তো এদিক থেকে
হয়তো দুটো পরীক্ষা আসে, এদিক থেকে তিনটের মধ্যে দুটো, তাই এখন শুদ্ধ বানান এইখানে দুটো যদি আসে তাহলে এইখানে 5x2 আর এইখানে 5x1 এইভাবে পরীক্ষায় আসে। তাই এখান থেকে আমার টোটাল 15 মার্ক পরীক্ষায় আসবে। এই 15 মার্ক তোমরা রেডি করো। এগুলো সবগুলোই আলোচনা করেছি, সমাস আলোচনা করেছি, উদাহরণ আলোচনা করেছি, এটা আলোচনা করিনি। শুদ্ধ বানান আজ করলাম, বাগধারা করলাম, সমুচ্চারিত করলাম, মোটামুটি সব আলোচনাটাই হয়ে গেছে ব্যাকরণের। এখন যদি কারো কোনো অসুবিধা আছে কোনো জায়গাটায় তোমরা ফোন করতে পারো, যেগুলো অসুবিধা আছে বুঝতে। আমি জাস্ট আরো ব্যাপারগুলো সন্ধিটায় বলেছিলাম যে সন্ধির ক্ষেত্রে কিভাবে মনে রাখবে, যেহেতু দুটো কাজে। নমস্কার, কে বলছো? বলো। তাই তো বাক সমস্যা বুঝিয়ে দিয়ে ভালো হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধরো শুনো, শুনতে থাকো। হ্যাঁ বলো। স্যার স্বার্থমগ্ন যে, হ্যাঁ, যে জন বিমুখ বৃহৎ জগৎ একজন বিমুখ, যে বৃহৎ জগৎ হতে সেখানে তাই এই স্যার। ঠিক আছে, আচ্ছা আরেকটা স্যার, বলো। আচ্ছা আরেকটা স্যার, দ্বার বন্ধ করে ভ্রমণটাকে রুখিয়ে সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি, কোথা দিয়ে, ঠিক আছে, ওকে, শুনতে থাকো। প্রথম হচ্ছে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। প্রথমেই ভাব সম্প্রসারণ করতে গেলে, এটা আলোচনা করিনি যদিও, ভাব সম্প্রসারণ করতে গেলে প্রথম যে লাইনটা দেওয়া হবে তোমাকে ভাব সম্প্রসারণে, সেটাকে বারবার করে পড়বে এবং উপরটাকে ভালো করে পড়ে সাধারণ মিনিংটা বোঝার চেষ্টা করবে। দ্বার বন্ধ করে দিয়ে, দ্বার মানে কি, দরজা, বন্ধ করে দিয়ে আমরা ভ্রম মানে ভুলটাকে রুখতে চাচ্ছি, ভুলটাকে দেখতে নিষেধ করছি। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। তাহলে যদি দরজা বন্ধ করে দিই তাহলে সত্যটা ঢুকতে পারবে না। তাই বলছেন যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি। তাই বলা হচ্ছে যে দ্বার বন্ধ করা চলবে না, আমাদের সবকিছুই দেখতে হবে, সবকিছুই বুঝতে হবে, সবকিছুই জানতে হবে। আসল সবকিছু ভুলগুলো সব আনরে বাছা বাছা, এই সবকিছু দেখে আমাদের ভুলগুলাকে আলাদা করতে হবে। দ্বার, এখানে দ্বার বলতে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই যে দ্বার, আমাদের মনের যে দরজাগুলো, পঞ্চ ইন্দ্রিয় যে কাজ করছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের সব সময় সতেজ খোলা রাখতে হবে, জগৎকে দেখতে হবে, জগতের মাঝেই লুকিয়ে আছে আমাদের সত্যটাকে, সেই সত্যটাকে খুঁজে নিতে হবে। তাই দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখলে চলবে না। আমরা অনেক সময় কুসংস্কারে আবদ্ধ হয়ে গিয়ে বলি এটা করো না, ওদিকে যাবে না, এটা এদিকে যেও না, এরকম বলে বাধা দিই। হ্যাঁ নেন। নমস্কার, কে বলছো? হ্যালো, আমি মেলাঘর থেকে রামকৃষ্ণ শিশুচিত্ত স্কুল থেকে বলছি, অঙ্কিতা সাহা। বলো, তোমার প্রশ্ন থাকলে তুমি বলতে পারো স্যারের কাছে। স্যার আমাকে একটু সমচ্চারিত ঋণাত্মক শব্দটা বুঝিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি আবার দিচ্ছি। স্নেহের শিক্ষার্থী তুমি শুনতে থাকো, যতটা সময় পাচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, কিছু জানার আছে? হ্যাঁ ঠিক আছে। তো প্রথমে ওর দুটো উত্তর দিয়ে দিই। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি। আমরা অনেক সময় বাধা দিই যে এদিকে যেও না, ওটা করো না, এটা করবে না, ফলে আমরা সত্যটা দেখতে পাই না, আসল রহস্যটা খুঁজে পাই না, তার ফলে আমরা সত্যকে জানতে পারি না। তাই আমাদের সবসময় মন খোলা রাখতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে, সত্যটাকেই নিতে হবে, আর ভুলটাকে, যেটা বেঠিক ঠিক নয়, সেটাকে বর্জন করতে হবে। এটাই। আরেক, নমস্কার, কে বলছো? আমি তেলেঙ্গানা ইস্কুল বলছি। বলুন বলুন, কে বলছেন? তেলেঙ্গানা স্কুল থেকে। হ্যাঁ 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 বলুন। ওই যে ইংলিশের স্টুডেন্ট বাংলা টিচাররা বলছে ওগুলো তো ছাত্রছাত্রীকে বুঝতে পারছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই যে বাংলা টিচাররা এখন যে বাংলা ক্লাস করছে ওই তো শিক্ষকের ফ্লোরে বুঝতে পারছে না। কি বুঝতে পারছেন বুঝতে এটা পারছেন? বলুন, কি বুঝতে পারেনি এটা বলুন। কি বুঝতে পারেনি? ওই তো ওই যে টিচাররা বললো টিভিতে। ভালো করে শুনুন, কোন টপিক বুঝিনি সেটা বলতে বলুন, আর অযথা এভাবে ফোন করবেন না, কারণ যে টপিক বুঝেননি বা যে ক্ষেত্রটা বা যে জিনিসটা বুঝিনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন। শুধু এইভাবে বলতে পারেন না যে স্যার যেভাবে ক্লাস করাচ্ছেন এটা আপনারা বুঝতে পারছেন না, কোনটা বুঝতে পারছেন না এটা ভালো করে বলুন, তাহলেই স্যার আপনাদের বোঝাতে সাহায্য করতে পারবে। ধন্যবাদ। বলুন বলুন। আর হ্যাঁ ঠিক আছে, শুনুন আপনি, দ্বার বন্ধ করে দিয়ে যেটা বলা হলো সেটা এখন হচ্ছে স্বার্থমগ্ন হতে বৃহৎ জগৎ হতে সেখেনি বাঁচিতে। স্বার্থমগ্ন যে জন বিমুখ
বৃহৎ জগৎ হতে শেখেনি বাঁচিতে। অর্থাৎ আমরা যদি স্বার্থপর হয়ে উঠি, স্বার্থপরে নিজের চিন্তা করি, তাহলে জগতের কোনো উপকার করতে না জানি, তাহলে আমরা নিজের জন্যই চিন্তা করে স্বার্থপর হয়ে গেলাম, তাহলে বৃহৎ জগৎ, আমাদের সমাজ আমাদেরকে মনে রাখবে না। তাই স্বার্থমগ্ন যেজন বিমুখ, নিজের স্বার্থের কথা যে চিন্তা করে, তাই স্বার্থমগ্নে বিমুখ থাকলে বৃহৎ জগতে সে বাঁচতে পারবে না। আর তুমি একজন প্রশ্ন করেছিলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, একই উচ্চারণগুলো, যেমন দিন আর দিন, দিন আর দিন, এই দুটো দেখো উচ্চারণ সমান উচ্চারণ, একই উচ্চারণ, কিন্তু অর্থগুলো আলাদা। দিন মানে প্রতিদিন আর দিন মানে দরিদ্র। তাহলে একই উচ্চারণ কিন্তু অর্থগুলো, একই উচ্চারণ কিন্তু অর্থগুলো আলাদা, তাই এটাকে বলা হলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। বুঝতে পেরেছো? আশা করি যে মেলা ঘরের ফোন করেছিলে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো শেষ করলাম এই পর্বের ক্লাস। সবাই ভালো থাকবে। অসুবিধা হলে আবার পরবর্তী সময় কোনো সময় দেখা হবে, তখন বুঝিয়ে দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে স্যার যে টপিকটা নিয়ে আলোচনা করেছে সেটা আশা করি তোমরা ভালো করে বুঝেছো, এবং আগামীকাল এই যে লিস্ট রয়েছে সেই লিস্টের সর্বশেষ ক্লাস আগামীকাল আশা করি আগামীকাল যিনি ক্লাস করাবেন সেই ক্লাসটাও তোমরা মনোযোগ সহকারে শুনবে। তবে আজ এখানে শেষ করতে হচ্ছে, কারণ সময় একদম লিমিটেড, সময়ের ঘন্টা বেঁচে গিয়েছে শেষ করার জন্য। তবে এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালী নিয়ে নেন। নমস্কার। নমস্কার। লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য
অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল দ্বারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।